হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে তোমাদের জন্য যে টপিকটা থাকছে সেটা হলো ফসিল বা জীবাশ্ম। তো যারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যাদের সাবজেক্ট হলো লাইফ সায়েন্স এবং গ্র্যাজুয়েশন লেভেলের 9-10-এর জন্য পরীক্ষা দেবে, তাদের জন্য বোটানির একটা টপিক রয়েছে প্যালিও বোটানির থেকে, যেটা হলো ফসিল। তোমাদের জানতে হবে যে কিছু ফসিলের টাইপ সম্পর্কে এবং তাদের উদাহরণ, আর এই ফসিলটার অ্যাপ্লিকেশন কোথায় হয় বা ফসিলটার সম্পর্কে জেনে আমরা কি করব বা কি কাজে এই ফসিল আমাদের জীবনে সাহায্য করে। তো সবার আগে আমরা যেটা জানবো যে ফসিল কি, কত ধরনের হতে পারে, কি কি টাইপের ফসিল রয়েছে, সেরকম আমি ছবি দিয়ে তোমাদের আজকের ভিডিওতে বিভিন্ন টপিকগুলো দেখাচ্ছি। তো প্রথমেই আমরা জানবো যে ফসিলটা কিরকম, মানে কত রকমের দেখতে হতে পারে। প্রথমে একটা দেখালাম, এটাও এক রকমের ফসিল, এটাও এক রকমের ফসিল, এগুলো এক একটা রকমের ফসিল। এবার কোনটাকে কি বলে সেটা আমি তোমাদেরকে বলবো। চলো দেখা যাক প্রথমে কি আছে। পুরোটাই আমার হাতে লেখা, আর এই সময়ে আমি যদি টাইপ করে তোমাদের জন্য নোটস বানাই তাহলে অনেকটাই টাইম চলে যায়, পুরো সিলেবাস কমপ্লিট করতে পারি না, আর ভিডিও অনেক লেট হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি যে আমার যত নোটস বানানো আছে সেখান থেকে তোমাদেরকে একটু একটু করে পড়িয়ে দেব। তো প্যালিও বোটানির প্রথমে যেটা আমি তোমাদেরকে বলবো যে ফসিলের কিছু টাইপ এবং তার এক্সাম্পল। তো জীবাশ্মকে আমরা বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি। সেক্ষেত্রে 3 ধরনের জীবাশ্ম আমরা দেখতে পাবো: দেহ জীবাশ্ম, ট্রেস জীবাশ্ম বা আণবিক জীবাশ্ম। এই 3 রকমভাবে আমরা ভাগ করতে পারি। এই জীবাশ্মটা হলো কি করে বা কোথা থেকে এই জীবাশ্মটা আসে? তো বহু বছর আগে আমরা যেমন জানতাম যে ডাইনোসর পৃথিবীতে বাস করত, বড় বড় প্রাণী বাস করত, আইস এজের সময়ে বড় বড় দাঁতওয়ালা হাতি বাস করত, যেটাকে আমরা ম্যামথ বলে থাকি। তারা কোথায় গেল? তারা তো আজ এখানে পৃথিবীতে নেই। তো আমরা কি করে জানলাম যে সেই সময়ে ডাইনোসর বা ম্যামথ এরা ছিল, তাই না? তো তাদের যখন ভূমিকম্প হলো, বড় বড় দুর্যোগ হলো, ভূমিকম্পের ফলে তারপরে ধরো পৃথিবী এক সময় সব প্রাণী মারা গেল, সেই সময় ভূমিকম্পের ফলে মাটির নিচে সবকিছু চাপা পড়ে গেল। তারপরে ধীরে ধীরে যেগুলো পচে গেল, পচা গলা জিনিসগুলো, সেগুলো তো পচে গেল, কিন্তু যেগুলো ছাপ হিসেবে থেকে গেল, যেমন কঙ্কাল, তাদের হাড় এবং তাদের যে ছাপ, সেগুলো যে পাথরের মধ্যে থেকে গেল, বা তাদের কিরকম জীবন ধারণ ছিল, একসঙ্গে অনেকগুলো প্রাণী দৌড়াচ্ছে, সেই রকম বড় বড় পাথরের মধ্যে তাদের ছাপ কখনো কখনো বিজ্ঞানীরা খুঁজে পেলেন। তো সেই থেকে আমরা সেই সময়কার কথা জানতে পারি। তেমনি উদ্ভিদ রয়েছে, ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম যখন আমরা দেখি, সেটা নিয়ে বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা করলেন তখন দেখলেন যে সেই সময় যে ফার্ন ছিল, তার মানে এখন যে ফার্ন, এই ফার্ন কোথায় জন্মায়? যেখানে আবহাওয়া মানে গ্রীষ্মকালটা যেখানে থাকে সেখানে ফার্ন জন্মায়। তো আমরা সেই ফার্ন থেকে বুঝতে পারি যে সেই সময়তেও গরমকাল ছিল। তো এইরকম ভাবে বিভিন্ন জিনিস থেকে আমরা সেই বিভিন্ন রকম জীবাশ্ম থেকে আমরা অনেক রকম পরিবেশের বৈশিষ্ট্য, আবহাওয়ার বৈশিষ্ট্য, সেই সময় কিরকম জলবায়ু ছিল, সেই সময় কিরকম পরিবেশ ছিল, সেই সম্পর্কে আমরা জানতে পারি। অনেক প্রাণী এখন যাদের আমরা দেখতে পাই না, সেই সময় তাদের ছাপ থেকে আমরা বিভিন্ন রকম প্রাণী সম্পর্কেও জানতে পারি। ঠিক আছে, এই হচ্ছে জীবাশ্মের যে কনসেপ্ট সেটা। এবার আমরা কি পড়বো এই এসএলএসটির জন্য, আমরা কি পড়বো জীবাশ্ম থেকে, যাতে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা যেন পারি। সেইটা আমাদের মেন উদ্দেশ্য, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটিতে এই ফসিল থেকে কি প্রশ্ন আসতে পারে, আর কি পড়ে গেলে আমরা যাই প্রশ্ন আসুক আমরা উত্তর দিতে পারবো। তার জন্য আমরা সিম্পল কনসেপ্ট পড়বো, যে জীবাশ্মর কতগুলো টাইপ পড়বো, কিছু ইম্পর্টেন্ট জীবাশ্ম রয়েছে যেগুলোর বৈশিষ্ট্য জানবো, আর তাদের উদাহরণ জানবো। ঠিক আছে, চলো এবার বলছে দেহ জীবাশ্ম। দেহ জীবাশ্ম কোনগুলো হয়? কোনো জীবের দেহের সংরক্ষিত অবশিষ্টাংশ, যেমন হচ্ছে হাড় বা খোলস। এগুলি সবচেয়ে স্বীকৃত ধরনের জীবাশ্ম, যা উদ্ভিদ এবং প্রাণীর ভৌত অবস্থাকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ হাড়, খোলস, দাঁত, পাতা, কাঠ, এগুলো কি হয় যখন মাটির নিচে চাপা পড়ে যায়, সেই জীবাশ্ম থেকে আমরা বুঝতে পারি যে এটা কোনো প্রাণীর খোলস বা এটা কোনো একটা প্রাণীর হাড় বা দাঁত, এই জিনিসগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, এরপরে দেখো ট্রেস ফসিল। ট্রেস ফসিলটা কি? কোনো জীবের কার্যকলাপের প্রমাণ,
যেখানে পায়ের ছাপ বা গর্ত, এই জীবাশ্মগুলি একটি জীব কিভাবে বেঁচেছিল এবং আচরণ করছিল সে সম্পর্কে তথ্য প্রদান করে। এই যে বললাম যে ধরো অনেকগুলো প্রাণী একসঙ্গে ছুটছিল, সেই সময় ভূমিকম্পের ফলে পাথরে পাথরে চাপা লেগে গেল বা দুটো পাথর একসাথে চাপা পড়ে গেল, অতগুলো প্রাণী যে ছুটছিল বা দৌড়াচ্ছিল সেটার ছাপ কিন্তু সেখানে থেকে গেল। এই থেকে আমরা দেখতে পাবো যে ওরা যে সময় দৌড়ে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাটা ঘটলো বা ভূমিকম্পটা ঘটেছে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলোর আমরা প্রমাণ পাই, বিভিন্ন গল্পের প্রমাণ পাই, বিভিন্ন ঘটনার প্রমাণ পাই, সেটাই হচ্ছে আমাদের ট্রেস ফসিল। ঠিক আছে, পায়ের হাঁটা বা দৌড়ানো, প্রাণীদের রেখে যাওয়া পায়ের ছাপ বা তাদের তৈরি করা গর্ত বা সুড়ঙ্গ বা বাসা, যে এটা একটা ঘর ছিল, এখান থেকে এইভাবে একটা রাস্তা তৈরি করে সেখান দিয়ে তারা মাটির তলা দিয়ে যাতায়াত করতো। এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা ট্রেস ফসিল বলবো। তেমনি আর একটা হচ্ছে ক্রোকোলাইটস বলা হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো কি পয়েন্ট হিসেবে তোমরা ধরে রাখবে, ক্রোকোলাইটস আর স্ট্রোমাটোলাইটস। ক্রোকোলাইটসটা কি? জীবাশ্মকৃত পশুর গোবর। ক্রোকোলাইটস হচ্ছে জীবাশ্মকৃত পশুর গোবর যা খাদ্য তালিকাগত তথ্য প্রকাশ করতে পারে। মানে সেই সময় দেখা গেল যে পশুর গোবরটাও পাথরে পরিণত হয়েছে, পরে পরীক্ষা করে দেখা গেল যে এটা ওদের গোবর, এবং সেখান থেকে দেখতে পাওয়া গেল সেই সময় তারা কি খাবার খেয়েছিল। ঠিক আছে, আর স্ট্রোমাটোলাইটস কি? জীবাণু সম্প্রদায়ের জীবাণুমুক্ত ম্যাট, মানে জীবাশ্মযুক্ত ফ্যাট ম্যাট। মানে সেই সময় দেখো বিভিন্ন রকমের জীবাণু ছিল, তারা একসঙ্গে একই জায়গায় গিজিগিজি হয়ে থাকছিল, তো সেটার একটা পাথরের মধ্যে তোমার শক্ত হয়ে গেছে মাদুরের মতো, তো সেটাকে নিয়ে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটা কোনো একটা জীবাণু, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিছু, কোনো জীবাণুর একটা চর তৈরি হয়ে রয়েছে। ঠিক আছে, জীবাণুযুক্ত ম্যাটটাকে বলছে স্ট্রোমাটোলাইটস, আর ক্রোকোলাইট হচ্ছে জীবাশ্মকৃত পশুর গোবর। ঠিক আছে, এরপরে হচ্ছে আণবিক জীবাশ্ম। আণবিক জীবাশ্মটা কি? যা বায়োমার্কার নামেও পরিচিত জৈব অণু, যা প্রাচীন জীব, যা নির্দিষ্ট জীবের উপস্থিতি নির্দেশ করে। মানে আণবিক জীবাশ্মতে একটা নির্দিষ্ট জীবের কথা বলতে পারে, যে জীবগুলোকে আমরা হয়তো এখন দেখতে পাচ্ছি না, কিন্তু সেই ছাপ দেখে আমরা বুঝতে পারবো এই সময় জীবটা ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখব অন্য ধরনের কিছু জীবাশ্ম, যেখানে রয়েছে কার্বনযুক্ত জীবাশ্ম, ছাঁচ বা ঢালাই জীবাশ্ম, সিউডোফসিল বা মেকি জীবাশ্ম। কার্বনযুক্ত জীবাশ্ম যখন কোনো জীব ক্ষয়প্রাপ্ত হয় এবং কার্বনের একটি পাতলা আবরণ রেখে যায়, মানে জীবটার কোনো অস্তিত্বই নেই কিন্তু কার্বনের আকারে সেটা রয়েছে, মানে জীবটা পুরো নষ্ট হয়ে শুধু কার্বন রয়েছে। ঠিক আছে, সেই কার্বনটা যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই কোনো একটা জীবের ট্রেস সেখানে রয়ে গেছে কার্বনের মধ্যে, তো সেই কার্বনটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো জীবের অংশ। ছাঁচ বা ঢালাই জীবাশ্ম কি? ছাঁচ হলো জীবাশ্মে রেখে যাওয়া একটি ছাপ, আর ছাঁচ বা ঢালাই হলো জীবাশ্মের একটি প্রতিরূপ বা ছাঁচ। মানে ছাঁচ হচ্ছে একটা ছাপ বা ফাঁকা অংশ, সেইখানে পলি ভরে বা পাথরের বা তরল খনিজ ভরে সে জায়গায় ঢালাই হয়ে গেল, সেটা হচ্ছে ঢালাই জীবাশ্ম। ঠিক আছে, সিউডোফসিল বা মেকি জীবাশ্ম কি? এটা অ্যাকচুয়ালি জীবাশ্মই নয়, এগুলো কিছু একটা ভূমিরূপ বা ভূমির গঠন, যেটা দেখে কখনো কখনো জীবাশ্ম বলে ভুল করা হয়, কিন্তু পরবর্তীকালে শেষে আর সেটা থেকে কিছু পাওয়াই যায় না, তো সেটাকে সিউডোফসিল বা মেকি জীবাশ্ম বলা হয়ে থাকে। এবার আমরা দেখব প্যালিওবোটানির বা জীবাশ্মের অ্যাপ্লিকেশনটা কোথায়। অ্যাপ্লিকেশন অফ প্যালিওবোটানি, যেটা আমরা জানবো যে জীবাশ্ম থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, কেন পড়বো এই জীবাশ্ম, কি দরকার এই জীবাশ্মের সম্পর্কে খোঁজ করার। জীবাশ্ম উদ্ভিদের অধ্যয়ন প্যালিওবোটানি বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য প্রয়োগ রয়েছে। এটি উদ্ভিদের বিবর্তনীয় ইতিহাস বুঝতে, অতীতের পরিবেশের পুনর্গঠন করতে এবং অতীতের জলবায়ুর পরিবর্তন বিশ্লেষণ করতে সাহায্য করে। উপরন্তু সম্পদ অনুসন্ধানে, বিশেষ করে কয়লা এবং পেট্রোলিয়ামের জন্য এবং প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্যালিওবোটানিক্যাল অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা প্রথমেই বুঝতে পারবো উদ্ভিদ বিবর্তন বোঝা, যেমন হচ্ছে প্যালিওবোটানি বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর বিবর্তনীয় যাত্রা সন্ধান করতে সাহায্য করে, তাদের বংশ, তাদের সম্পর্ক শনাক্ত করতে সাহায্য করে। তারপরে জীবাশ্মকৃত তাল গাছের গবেষণা তাদের কালানুক্রমিক সম্প্রসারণ এবং প্রত্যাহার প্রকাশ করতে পারে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ নির্দেশ করে। মানে দেখা যাবে যে তাল গাছ একটা জীবাশ্ম, তাল গাছের জীবাশ্ম থেকে বোঝা গেছে যে সেই সময় পরিবেশ কেমন ছিল, জলবায়ু কেমন ছিল। বিজ্ঞানীরা উদ্ভিদ গোষ্ঠীর পার্থক্যের সময়ও
নির্ধারণ করতে পারেন, যেমন ঘাসের অন্যান্য অ্যাঞ্জিওস্পার্ম থেকে পৃথকীকরণের উদাহরণ। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন জিনিস বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন। এরপরে হচ্ছে অতীতের পরিবেশ এবং জলবায়ুর পুনর্গঠন। জীবাশ্মযুক্ত উদ্ভিদ অতীতের গাছপালা এবং বাস্তুতন্ত্র সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। মানে অতীতে যে গাছপালা ছিল সেই সময় গাছপালাটা থাকার কারণ, মানে গাছটা যে বেঁচে ছিল সেই সময় তাহলে আবহাওয়া কেমন ছিল, বাস্তুতন্ত্র কেমন ছিল, সেই জিনিসগুলো সেই গাছগুলো এখনো বেঁচে আছে কিনা, এখনকার পরিবেশটা কেমন সেটার উপর ডিপেন্ড করে সেগুলোর সঙ্গে তুলনা করে বুঝতে পারেন যে সেই সময় পরিবেশ কেমন ছিল। 3 নম্বরে চলে আসছি, ও তার আগে আরো দুটো পয়েন্ট রয়েছে যেখানে উদ্ভিদ সম্পর্কে বলা রয়েছে যে আগের উদ্ভিদ, যেমন এখানে বলেছে যেমন আজ খেজুর গাছ জন্মায় না, যে সকল অঞ্চলে আজ খেজুর গাছ জন্মায় না সেখানে তাদের উপস্থিতি অতীতের উষ্ণ জলবায়ুর ইঙ্গিত দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সম্পদ অনুসন্ধান। বিভিন্ন রকম কয়লা, পেট্রোলিয়ামের মতো জীবাশ্ম জ্বালানির অনুসন্ধানে প্যালিওবোটানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাললিক শিলায় পাওয়া উদ্ভিদ জীবাশ্মের অধ্যয়ন সম্ভাব্য মজুদ শনাক্ত করতে সাহায্য করতে পারে। তেমনি একইভাবে সামুদ্রিক জীবের অবশিষ্টাংশ থেকে পেট্রোলিয়াম মজুদ তৈরি হয় এবং প্যালিওবোটানিক্যাল গবেষণা অতীতের সামুদ্রিক পরিবেশ বুঝতে সাহায্য করতে পারে যেখানে ওই মজুদগুলি তৈরি হয়েছিল। এরপরে প্রত্নতত্ত্ব ও প্যালিওবোটানি। প্রত্নতাত্ত্বিক স্থানে পাওয়া উদ্ভিদের অবশেষ অধ্যয়নের জন্য প্রত্নতত্ত্বে প্যালিওবোটানি ব্যবহার করা হয়। উদ্ভিদের মধ্যে পাওয়া ফাইটোলিথ, মাইক্রোস্কোপিক সিলিকা দেহ, প্রত্নতাত্ত্বিক উপকরণের আপেক্ষিক ডেটিং এবং উদ্ভিদের সাথে মানুষের অতীত মিথস্ক্রিয়া বোঝার জন্য বিশেষভাবে কার্যকর। মানে এখনকার পরিবেশের সঙ্গে তখনকার পরিবেশ মিলিয়ে নেওয়া। এত ডিটেলস পড়ার দরকারই নেই, শুধু তোমরা কনসেপ্ট জেনে রাখো যে প্যালিওবোটানি কি কাজে লাগে। এর মধ্যে একটা হয়তো লাইন তুলে দিল, দিয়ে বলল যে এটি জীবাশ্মের জন্য, মানে একটা জীবাশ্মের কথা বললো বা বললো যে প্যালিওবোটানি কেন গুরুত্বপূর্ণ, 4টে পয়েন্ট দেওয়া রইলো, তো সেই জিনিসগুলোকে লিখতে হবে। অন্যান্য অ্যাপ্লিকেশন হিসেবে আমরা কি বলতে পারি যে আজকের যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবাণু সম্পর্কে আমরা জানছি সেগুলো আগেও ছিল কিনা, অতীতে ছিল কিনা সেটা সম্পর্কেও আমরা জানতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে আসব কিছু জীবাশ্মের কথা নিয়ে জানবো, কারণ হচ্ছে মেন যে জিনিসগুলো আমাদের জানতে হবে। এবার সেখানে আসলাম, যেমন হচ্ছে টপিকগুলো দেখো, কি পয়েন্ট। মেগাফসিল। মেগাফসিল কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য না নিয়ে যে সকল জীবাশ্মকে পরীক্ষা নিরীক্ষা করা যায়। আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়াই জিনিসটাকে দেখতে পাবো, আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিয়ে যেটাকে দেখতে পাবো সেটা হলো ক্ষুদ্রতর জীবাশ্ম বা মাইক্রোফসিল। তাহলে এখানে আমরা দু রকমের ফসিল দেখতে পেলাম, একটা হচ্ছে মেগাফসিল আর একটা হচ্ছে মাইক্রোফসিল। মানে খালি চোখে দেখা যায় এমন জীবাশ্ম, আর একটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। এবার আমি দুটো ছবি দেখাচ্ছি, দেখো। এই যে এখানে আমরা যেটা ডাইনোসরের ছবি দেখতে পাচ্ছি এটা একটা মেগাফসিলের উদাহরণ, কারণ আমরা এই ধরনের জীবাশ্মগুলো কিন্তু প্রত্নতাত্ত্বিকরা দেখেছেন। তারা বড় বড় এইরকম ডাইনোসরের হাড় এইভাবে আছে কিংবা সেটা আলাদা হয়ে গেছে, সেই সময় মাটির নিচে চাপা পড়ে এরকম হয়ে গেছে, সেটাকে খালি চোখে দেখতে পেয়েছে। এটা হচ্ছে মেগাফসিল। আর মাইক্রোফসিল হচ্ছে এই যে এইরকম ছোট ছোট জীব, তার মধ্যে কি আছে, তাদের দেহে কি আছে, এরকম জীবাণু যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলো হচ্ছে মাইক্রোফসিল। চলো এবার তারপরে কি ছিল দেখে নিই। আচ্ছা, এরপরে চলে আসছে উদ্ভিদ জীবাশ্মের নামকরণ কিভাবে করা হয়। এই যে জীবাশ্মের নামকরণ, বিভিন্ন জীবাশ্মের তো নাম দিতে হবে, কোনটাকে কি বলে না বলে। তো সাধারণত কি করা হয়, উদ্ভিদের সম্পূর্ণ দেহটি জীবাশ্মে পরিণত হয় না, ঠিক আছে, কেবলমাত্র কিছু অংশ জীবাশ্মে পরিণত হয়। সেই অংশ বিশেষের নাম অনুসারে পুরো নামটা হয়। যেমন হচ্ছে ফাইলাম অর্থাৎ পর্ব, তো কোনো ক্ষেত্রে সেই পর্বের নাম অনুসারে হলো ফাইটোফাইলাম। শেষে আমরা ফাইলামটা দেখে বুঝতে পারবো এটা পর্বের একটা নাম, মানে ওই গাছটার একটা পর্বের অংশ, ঠিক আছে। ফার্নের ন্যায় কাণ্ড হলে বলবো টেরিস, মানে কোনো কাণ্ডে জীবাশ্ম থাকলে সেটাকে আমরা বলবো টেরিস। স্ফেনোটেরিস বলবো, তাহলে আমরা বুঝতে পারবো যে স্ফেনোটেরিস এটাও কোনো গাছের ফার্নের ন্যায় কাণ্ড। এরপরে হচ্ছে উদ্ভিদের গুড়িকে যদি বিবেচনা করা হয় তাহলে বলবে ডেনড্রন।
তাহলে একটা কোনো গাছের যদি গুড়ি, সেখানে লেপিডোডেন্ড্রন, একটা অন্য গাছের গুড়ির কথা বলা হচ্ছে। তেমনি একটি কাষ্ঠল অংশ, সেটার হবে জাইলন, অর্থাৎ কাষ্ঠল অংশের নাম অনুসারে জাইলন যদি হয় তাহলে ডেডোজাইলন কোনো একটা গাছের কাষ্ঠল অংশ, কেলোজাইলন সেটা কোনো একটা গাছের কাষ্ঠল অংশ। এইভাবে নামকরণ করা হয়। তো নামকরণটাকে কৃত্রিম গণ বা সংগঠিত গণ বলা হয়। ঠিক আছে। তেমনি এই যে নামকরণ করা শুরু হলো বা নামকরণের ইতিহাসটা তৈরি হলো, সেই সময় ভারতবর্ষের প্রত্ন উদ্ভিদবিদ্যার অধ্যাপক বীরবল সাহানি বিভিন্ন কৃত্রিম গণকে একত্রিত করলেন। এই রকম যে আমরা কৃত্রিম গণ বলছি কেন, বিভিন্ন মানে কাণ্ড আলাদা, পর্ব আলাদা, গুড়ি আলাদা, তেমনি হচ্ছে তোমার কাষ্ঠল অংশ আলাদা, সেগুলোকে এক জায়গায় জোড়া লাগালেন। জোড়া লাগিয়ে বা তাদেরকে জোড়া লাগিয়ে মানে কি, ছবি বা কোনো কিছু ছোট অংশ থাকে সেটাকে এঁকে হোক যা করে হোক, তিনি সবগুলো গণকে একত্রিত করলেন এবং নাম দিলেন কি, উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা, একটি জীবাশ্মভূত ব্যক্তবীজী উদ্ভিদ পুনর্নির্মাণ করলেন। মানে সেই উদ্ভিদটার কোনো অস্তিত্বই তিনি, মানে প্রথমেই একটা উদ্ভিদ ছিল না, ছোট ছোট ভাঙা ভাঙা অংশ ছিল। সেই ভাঙা ভাঙা অংশগুলোকে তিনি একত্রিত করে একটা নিজের নাম দিলেন, যেটার নাম হলো উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা। সেই রকমের একটা ব্যক্তবীজী উদ্ভিদকে পুনর্নির্মাণ করলেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা এটা কি ধরনের উদ্ভিদ? সেখানে অপশানে যদি থাকে জীবাশ্মভূত ব্যক্তবীজী উদ্ভিদ, তাহলে কিন্তু সেটাই হবে। যদি ব্যক্তবীজী উদ্ভিদ নাও দেওয়া হয়, সেটা যদি লেখা থাকে একটা জীবাশ্ম, তাহলে সেটা হবে যে এটা একটা উদ্ভিদ জীবাশ্ম। যদি বলে যে এইটার নামকরণ কে করেছেন, তাহলে ভারতবর্ষের প্রত্ন উদ্ভিদবিদ্যার অধ্যাপক বীরবল সাহানি। কিংবা কোশ্চেন আসতে পারে, ভারতবর্ষের প্রত্ন উদ্ভিদবিদ্যার অধ্যাপকের নাম কি? এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার মতো। এরপরে আমরা চলে যাচ্ছি কিছু জীবাশ্ম, যেমন হচ্ছে সূচক জীবাশ্ম। সূচক জীবাশ্ম কি? এই ধরনের জীবাশ্ম ভূতাত্ত্বিক সময়কালের আপেক্ষিক বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। এই জীবাশ্মগুলি শিলাস্তরের বয়স নির্ধারণ করে এবং বিভিন্ন অঞ্চলের শিলাস্তরের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। পৃথিবীর বিভিন্ন ঘটনা বোঝা যায়, যেমন টেকটনিক প্লেট নড়াচড়া করা, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বোঝা যায় এই ইন্ডেক্স ফসিলের সাহায্যে। এগুলি এমন প্রাণী বা উদ্ভিদের জীবাশ্ম যা একটি নির্দিষ্ট তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীতে বসবাস করত এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ছিল, যেটা বর্তমানে নেই। উদাহরণ হচ্ছে অ্যামোনাইট। অ্যামোনাইট নামক জীবাশ্ম একটি ভালো সূচক জীবাশ্ম, কারণ এটি মেসোজোইক এরা বা মেসোজোইক যুগে বিস্তৃত ছিল এবং বিভিন্ন অঞ্চলে পাওয়া যেত। এছাড়া সামুদ্রিক পরিবেশের প্ল্যাঙ্কটন, নেকটনদের আমরা সূচক জীবাশ্মের উদাহরণ হিসেবে ধরে নিতে পারি। তো আমরা এই আগের যেটা দেখলাম উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা, এটার ছবি একবার দেখব, তারপরে অ্যামোনাইটের ছবিটা দেখাচ্ছি। বীরবল সাহানির দেওয়া নামকরণ অনুসারে ব্যক্তবীজী উদ্ভিদটা হলো উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা। এই যে বাঁ দিকের ছবিটা দেখতে পাচ্ছ গাছের, এটা হচ্ছে উইলিয়ামসোনিয়া সেওয়ার্ডিয়ানা, যে গাছটা বীরবল সাহানি টুকরো টুকরো অংশ জয়েন্ট করে এইরকম ভাবে গাছটা একটা বর্ণনা দিলেন। আর অ্যামোনাইট যেটার কথা বলা হচ্ছে, সেই প্রাণীটা অ্যামোনাইট ইন্ডেক্স ফসিলের উদাহরণ, যেটা এখন আর নেই, কিন্তু এক সময় দেখা যেত, খুব কম সময়ের জন্য সেই সময় এই প্রাণীটাকে দেখা গেছিল, যেটা জীবাশ্ম হওয়ার পরে কিন্তু বোঝা গেছে যে এটা ওই সময়ে দেখা গেছিল। সময়টা হলো মেসোজোইক এরা। আচ্ছা, এরপরে আমরা দেখব অশ্বীভূত বা পেট্রিফাইড জীবাশ্ম কি। অশ্বীভূত বা পেট্রিফাইড জীবাশ্ম মৃত জীবের দেহাবশেষ, কাঠ, হাড় বা সেল খনিজ পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়, যেখানে জীবন্ত পদার্থের কোষ এবং অভ্যন্তরীণ গঠন কোনো কিছুই থাকে না, যেটা খনিজ পদার্থের দ্বারা প্রতিস্থাপিত হয়। খনিজ পদার্থগুলোর মধ্যে থাকে সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, আয়রন অক্সাইড, এগুলো, যার ফলে বস্তুর আকৃতিটা অবিকৃত থেকে যায়, কিন্তু বস্তুর যে প্রথমে যে জিনিসগুলো ছিল, সেল মানে কোষ বা মাংসল অংশ, সেগুলো আর থাকে না, পুরোটাই এই খনিজ পাথর দিয়ে তৈরি হয়ে যায়। তো এটাকে আমরা দুটো ঘটনায় ঘটে অশ্বীভূত বা পেট্রিফাইড জীবাশ্ম। প্রথমে খনিজ পদার্থের অনুপ্রবেশ ঘটে, মানে যে বডিটা ছিল সেটার দেহাবশেষ পচে যায়, সেখানে খনিজ পদার্থের তরল খনিজগুলো যায়, আর তারপরে প্রতিস্থাপন হয়ে যায় ধীরে ধীরে। তারপরে সেই খনিজ পদার্থগুলো শক্ত হয়ে
পাথরে পরিণত হয়, ফলে তাদের আকার আকৃতিতে কোনো পরিবর্তন হয় না। সিলিফাইড উড মানে সিলিকা প্রবেশ করে সিলিকাযুক্ত কাঠ, মানে যে কাঠটা ছিল সে কাঠের গুঁড়িটা পুরোপুরি সিলিকা দিয়ে ফিল হয়ে কাঠের গুঁড়ি তৈরি হয়ে যায়, কিন্তু সেটা সিলিকার তৈরি কাঠের গুঁড়ি হয়ে যায়। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে পেট্রিফাইড কাঠ সাধারণ উদাহরণ। তাছাড়া সিলিফাইড উড, কোল বল এগুলো কিন্তু অশ্বীভূত বা পেট্রিফাইড জীবাশ্মের উদাহরণ। ছবিটা একবার দেখে নাও। এই যে সিলিফাইড উড বা পেট্রিফাইড ফসিল, এটা কিন্তু কাঠ নয়, এটা পুরোটাই পাথরে পরিণত হয়েছে, যেটা সিলিকা দিয়ে তৈরি। ঠিক আছে, এরপরে পেট্রিফাইড বা অশ্বীভূত জীবাশ্মের পরে আমরা দেখব, আর বেশি নেই, আর 3টে জীবাশ্মের কথা বলা আছে। ছাঁচ বা কাস্ট, এটা খুব সহজ। যখন কোনো জীব মারা যায় তবে তার দেহাবশেষ পচে গিয়ে পাথরের মধ্যে একটি ফাঁপা জায়গা বা ছাপ তৈরি করে, সেই ছাপটি হলো ছাঁচ। কিন্তু এই ছাপটা হয় উল্টো, মানে নেতিবাচক ছাপ, যা জীবের আসল আকৃতির বিপরীত। উদাহরণস্বরূপ বলতে পারে একটি শামুকের খোলস পচে গেল, তার আকৃতির একটি ফাঁকা জায়গা তৈরি হবে, যা শামুকের খোলসের ছাঁচ হিসেবে পরিণত। আর উদাহরণ হিসেবে দেখো, কাস্টের ক্ষেত্রে বলছে যদি সেই ছাঁচের মধ্যে কোনো খনিজ পদার্থ ক্যালসিয়াম কার্বনের জমা হলো, তো সেই মূল জীবের আকৃতির মতো গঠন তৈরি করবে, তাকে বলবে কাস্ট। মোট কথা যে ছাঁচ তৈরি হলো সেটাকে মোল্ড বলছে বা ছাপ বলছে, আর সেখানে যখন খনিজ পদার্থ যাচ্ছে তখন সেটাকে কাস্ট বলছে। কাস্টটা হচ্ছে ইতিবাচক ছাপ, যা মূল জীবের আকৃতির অনুরূপ। শামুকের খোলসের ছাঁচে যদি খনিজ পদার্থ জমা হয়ে গঠন তৈরি করে, তবে সেটা শামুকের কাস্ট হবে। যদি একটি পায়ের ছাপ পাথরের মধ্যে রেখে গেল, সেটা ছাঁচ, কিন্তু ছাপের মধ্যে যখন মাটি, কাদা বা খনিজ ভরে গেল, তখন সেটা কাস্ট। তেমনি দুটি উদ্ভিদের উদাহরণ দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ক্যালামাইটিস, কর্ডাইটিস প্রভৃতির উদ্ভিদের কাণ্ড এবং স্টিগমারিয়া নামক উদ্ভিদের মূল কাস্ট জীবাশ্মের উদাহরণ। দুটো থাকছে, একটা হচ্ছে সংনমন বা কম্প্রেশন, আর একটা হলো অ্যাম্বার। ঠিক আছে, সংনমন বা কম্প্রেশনটা কি? সংনমন বা কম্প্রেশন হলো এই ধরনের জীবাশ্মে কোনো জীবের দেহাবশেষ বা তার ছাপ পাললিক শিলার মধ্যে চাপা পড়ে সংকুচিত হয়ে যায়। এটি জীবাশ্মকরণের একটি প্রক্রিয়া, যেখানে জীবের মূল উপাদানটি সম্পূর্ণরূপে নষ্ট না হয়ে কিছু অংশ টিকে থাকে এবং সংকুচিত হয়ে যায়। কম্প্রেশন জীবাশ্ম সাধারণত উদ্ভিদ এবং কিছু ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়, যেখানে জীবের নরম অংশটি, যেমন পাতা, কাণ্ড বা মাছের দেহ, পাললিক শিলা স্তরের মধ্যে চাপা পড়ে সংকুচিত হয়ে যায়। এখানে দেখো কি পয়েন্টটা পড়ে নাও, আমি তারপরে বলছি। কিছু কি পয়েন্ট দেখো, জীবের মূল আকৃতির কিছু পরিবর্তন হয়ে সংকুচিত হয়ে যায়। কম্প্রেশন জীবাশ্মে কিছু জৈব পদার্থ সংরক্ষিত থাকে, যা মূল জীবের উপস্থিতির প্রমাণ দেয়, যেমন কার্বন। এই ধরনের জীবাশ্ম সাধারণত দ্বিমাত্রিক বা 2D হয়, একটি সমতলে সংকুচিত থাকে। উদ্ভিদ এবং কিছু ক্ষেত্রে মাছ বা পোকামাকড়ের মতো ছোট প্রাণীর কম্প্রেশন জীবাশ্মে পাওয়া যায়। কম্প্রেশনের মেন কি পয়েন্ট হচ্ছে যে পুরো উদ্ভিদটা থাকে না বা পুরো প্রাণীর অংশ থাকে না, হয়তো মাছের পাখনা থেকে গেল বা কোনো পোকামাকড়ের পা থেকে গেল বা ডানা থেকে গেল, কিংবা কোনো গাছের পাতার একটা অংশ থেকে গেল, এই রকম থাকে। তো সেটা কি হয়, পুরোপুরি না থেকে কিছু অংশ থেকে সেটা সংকুচিত হয়ে যায়। তারপরে কি হয়, কার্বন হিসেবে সংরক্ষিত থাকে, আর এটা 2D হয়, মানে 3D স্ট্রাকচারে থাকেই না, পুরোপুরি প্লেন থাকে। এটা গেল কম্প্রেশন। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা কয়লাকে ধরতে পারি কম্প্রেশন। কয়লা সঞ্চয়ে প্রায় উদ্ভিদ অংশের কম্প্রেশন জীবাশ্ম দেখতে পাওয়া যায়, যেখানে গাছের পাতা, কাণ্ড বা ছোট কোনো প্রাণীর অংশ কয়লার মধ্যে আটকে থাকে। দেখো ছবিটা কম্প্রেশনের, এ দেখো কম্প্রেশন ফসিল। সব থেকে শেষের যে ফসিলটা সেটা খুব ইম্পর্টেন্ট আর খুবই মানে সুন্দর, অ্যাম্বার। ছবিটা একবার দেখেই নাও, শেষে যখন চলে এসেছি। অ্যাম্বার ফসিল, এই অ্যাম্বার ফসিলটার এত সুন্দর, মানে পড়তে তো ভালো লাগবে, ছবিটা দেখেও বুঝতে পারছো অসাধারণ একটা জিনিস, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার মতো 100% চান্স রয়েছে, কারণ অ্যাম্বারটা খুবই মানে অসাধারণ একটা টপিক জীবাশ্মের ক্ষেত্রে। চলো বলি, এই যে অ্যাম্বার হলো কতিপয় কনিফারের ক্ষতস্থান থেকে নিঃসৃত রজন জাতীয় পদার্থ। তাহলে অ্যাম্বার জীবাশ্মটা কি থেকে তৈরি হয়?
পাহাড়ের যে পাইনাস গাছগুলো থাকে বা কনিফার অরণ্য থাকে, তার যে রজন নিঃসৃত হয় সেটা থেকে অ্যাম্বার তৈরি হয়। সেই রজনটা কি হয়, বহু বছর ধরে পাহাড়ের পাথরের ওপর পড়ে শক্ত হয়ে যায়, সেখানে জীবাশ্মে পরিণত হয়। কখনো কখনো সেই রজন যখন পড়ে তখন কোনো পুষ্প মানে ফুল বা কোনো পতঙ্গ তার উপরে চাপা পড়ে যায়, মানে রজনটা পড়ে যায়, পতঙ্গ চাপা পড়ে যায় বা ফুল চাপা পড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, সেটা শক্ত হয়ে যায়, দিয়ে জীবাশ্মের মতো থেকে যায়। তো অ্যাম্বার সাধারণত রত্ন পাথর হিসেবে পরিচিত এবং এটা অলংকার তৈরিতেই ব্যবহার করা হয়। অ্যাম্বার তৈরি প্রক্রিয়াটি প্রায় লক্ষ লক্ষ বছর ধরে চলে, যা এর মধ্যে বিভিন্ন পোকামাকড়, উদ্ভিদ, অন্যান্য ছোট প্রাণী আটকা পড়তে পারে, তাদের প্রাচীন পরিবেশ কেমন ছিল তার একটা চিত্র দেয়। প্রাচীনকাল থেকে অ্যাম্বার অলংকার এবং লোক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। সারা বিশ্বে এটা পাওয়া যায়, তবে এটার অনেক নকল পাথর তৈরি করতেও অনেকে চেষ্টা করেন, প্রচুর জালিয়াতি হয়। তবে বাল্টিক সাগরের তীরে এই যে অ্যাম্বারের বৃহত্তম মজুদ রয়েছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এক্সামের তো আর দেরি নেই, যে মানে জিনিসগুলো ছোট কিন্তু একটু কনসেপ্টটা জানতে হচ্ছে, যাতে কোয়েশ্চেন আসলেই একবার জাস্ট ভিডিওটা দেখবে, স্কিপ মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করেও দেখতে পারো, ডাউনলোড করেও দেখতে পারো, যেটুকু শোনা দরকার তোমরা শুনতে পারো। তো বুঝতে পারবে যে পরীক্ষার সময় ফসিল থেকে আর তোমাদের কিছু আটকাচ্ছে না। ঠিক আছে? তো উদ্ভিদ ফসিলের ক্ষেত্রেও যা, প্রাণী ফসিলের ক্ষেত্রেও তাই, কিন্তু জুলজি বলো বোটানি বলো, দুটোর ক্ষেত্রে ফসিলের যা টপিক একটাতেই হয়ে গেল। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরীক্ষা তো আর দেরি নেই, 1 মাস রয়েছে। তো আমি দেখি যতগুলো পারবো এরকম ছোট ছোট টপিক করে আমি তোমাদেরকে, যেগুলো একেবারে বইয়ে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সেরকম ভাবে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।